ভোট কেন্দ্রে প্রবেশে বাধা 46.4 আর জাল ভোট দিয়েছে 21.4। এটা তো প্রত্যাশিত ছিল, এটা ভালো ভোট আমরা মনে করছিলাম, শান্তিপূর্ণ ছিল দৃশ্যত, ভোট দিতে পেরেছে। কিন্তু ভোটের যে পরিসংখ্যানটা বের হয়ে আসছে তাতে কিন্তু এর আলামতটা ভালো না। অবশেষে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় বাতিল হচ্ছে। ভারতের নির্দেশে তারেক রহমানের অ্যাকশন শুরু। মামলায় ফেসে যাচ্ছেন ডক্টর ইউনূস। যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সেই ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছে। আওয়ামী লীগ কি সত্যি সত্যি ফিরছে? আওয়ামী লীগের অফিসে পতাকা উড়ানো হয়েছে, দলীয় এবং জাতীয় পতাকা, এবং আওয়ামী লীগের অফিস করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের কার্যক্রম শুরু করছে। প্রফেসর ইউনূস সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ আবার সক্রিয় হয়ে উঠছে। আসসালামু আলাইকুম। ইউনূস সরকারের সুষ্ঠু নির্বাচন, এই সুষ্ঠু নির্বাচন নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য কিছু বেরিয়ে আসছে। এমন অবাক করা তথ্য দেখার পর আপনাদের মাথা ঘুরে যাবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা সকলেই জানি যে এই নির্বাচন অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে, কিন্তু তার মধ্যেও এত বড় যে ভোট ডাকাতি হয়েছে, যেটা মুস্তফা ফিরোজ তার কথাগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন। এদিকে শেখ হাসিনা এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তার সম্পর্কে কিছু ব্রেকিং নিউজ আমাদের হাতে হাজির হয়েছে, সেগুলো সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিতে চাই। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথেই থাকবেন। এবং হ্যাঁ, দর্শক শ্রোতা মণ্ডলী, একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। বের হয়ে আসছে তাতে কিন্তু এর আলামতটা ভালো না। টিআইবি আজকে আনুষ্ঠানিকভাবে কিছু তথ্য প্রকাশ করেছে, তাতে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা 46.4%, জাল ভোট দিয়েছে 21.4%। এটা তো অনেক বড়। ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল দিয়েছে 14%, সম্ভবত প্রতিপক্ষের এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে 14.3%। দর্শক, আমার মনে হয় যে আমি তথ্যগুলি আবার বলি আপনাদেরকে, যে এখন এই যে টিআইবি পরিসংখ্যানটা দিল, এটা কিন্তু খুবই বিপজ্জনক পরিসংখ্যান। নির্বাচন পরবর্তী সহিংসতা 125টি, আচরণবিধি লঙ্ঘন 99% প্রার্থী আচরণবিধি লঙ্ঘন। ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা 46.4%, জাল ভোট দিয়েছে 21.4%। জাল ভোট। ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল দিয়েছে 14.3%। আইভোট। প্রতিপক্ষের এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে 14.3%। দর্শক, এই পরিসংখ্যানটা মানে বর্তমান প্রেক্ষিতে যে ভালো নির্বাচন, সেই নির্বাচনের গায়ে কিন্তু কালিমা লেপন করে দিল। এবং টিআইবি তো যেন তেন প্রতিষ্ঠান না, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং তারা অতীতেও আওয়ামী লীগ আমলেও এমন কিছু দুর্নীতির তথ্য চিত্র দিত, যেটা নিয়ে সরকারের কাপাকাপি শুরু হতো এবং টিআইবিকে যা তা বলা হতো এটা বিএনপির অঙ্গ সংগঠন অমুক্ত। কিন্তু এখন এই ঘটনাটা কি? প্রতিপক্ষের এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে 14.3%। এটা তো ভালো, অনেক বড় সংখ্যা। তারপরে ভোট গ্রহণের আগেই ব্যালটে সিল হয়েছে যে সংখ্যাটা, তো অবাক করার মতন। দর্শক, এটা তো মানে বিশ্বাস করাই কঠিন। নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে 125টা, সংখ্যাটা অনেক বেশি। আর আচরণবিধি লঙ্ঘন তো মোটামুটি সবাই করছে, এটা বোঝা যাচ্ছে। ভোট কেন্দ্রে প্রবেশে বাধা 46.4 আর জাল ভোট দিয়েছে 21.4। এটা তো প্রত্যাশিত ছিল না। ভালো ভোট এই যে মানে ঢেকুর তুলছিলাম আমরা এই একদিন, কিন্তু এই পরিসংখ্যানগুলি তো খুবই মানে ভালো ভোটের পক্ষে না। তার মানে আমরা রাজধানীর মানে বা শহরগুলোর যে চিত্রগুলো দেখছি, গ্রামাঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের চিত্র তেমনটা ছিল না। মানে যেখানে মূল পক্ষ আর কি, যার নিয়ন্ত্রণ দাপট বেশি ছিল, সেখানে ব্যাপকভাবে কারচুপি হয়েছে, জাল ভোট হয়েছে। এই যে ভোটের আগেই ব্যালটে সিল দিয়েছে 14.3%। এই তথ্যটা মাথায় রাখার দরকার, নির্বাচন কমিশনের তদন্ত করা দরকার এবং এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। কারণ এই পরিসংখ্যানটা কিন্তু প্রতিপক্ষরা কিন্তু অস্ত্র হিসেবে ব্যবহার করবে। যেমন ওই যে দিনের ভোট রাতের পরিসংখ্যান সহ আওয়ামী লীগ আমলের এই 3টা নির্বাচন সারা বছর ব্যাপী কিন্তু ক্যাম্পেইন হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের ভিত্তিটাকে দুর্বল করে দিয়েছে। এখন এইটার যে চিত্রটা, এইটা অবশ্য যেহেতু ক্ষমতায় ছিল না বিএনপি বা জামাত, সুতরাং একটাই সেফ সাইড যে এটা সরাসরি বিএনপিকে দোষারোপ করা যাবে না, জামাতও করা যাবে না। কিন্তু আবার এটাও ঠিক, দুই দল মিলেই যে কাজটা করছে এটা আবার পরিষ্কার। সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিকভাবে এটা খুব একটা সমস্যা হবে না, কোনো পক্ষই এটা নিয়ে মাঠে নামবে, আন্দোলন করবে, হইচই করবে তা না।
কিন্তু সামগ্রিকভাবে ভালো নির্বাচনের জন্য, সুন্দর সুষ্ঠু নির্বাচন, যেটা ইউরোপীয় ইউনিয়ন বলে গেল যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়েছে, এবং এটা একটা ভালো উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হলো, বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে যে ফিরছেন এই ফেব্রুয়ারি মার্চের মধ্যে। এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সেই ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন, যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথেই, সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন। অনেকেই জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সত্যি ফেব্রুয়ারি মার্চে দেশে ফিরছেন? কিভাবে ফিরবেন? তার মাথার উপরে তো মৃত্যুদণ্ড, তাহলে ফিরবেন কি করে? দেশে ফিরলে এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকার এবং জামাত, এনসিপি, এরা তো তাকে ফাঁসি কাটে ঝোলাবেন। অর্থাৎ শেখ হাসিনা ফিরছেন ফেব্রুয়ারি মার্চের মধ্যেই। সেই বিষয়গুলো এখানে বলবো, তাহলেই বুঝতে পারবেন তার ফেরার সম্ভাবনা কতটা বাস্তব। তার দেশে না ফেরার সবচেয়ে বড় কারণ ছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তাদের তথাকথিত ফ্যাসিস্ট বিরোধী অবস্থান ছিল শেখ হাসিনার দেশে ফেরার সবচেয়ে বড় বাধা। আর এই বাধার মধ্যে যেটা ছিল ভয়ঙ্কর, সেটা হলো ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে দেওয়া মৃত্যুদণ্ড। সেই দণ্ড আজ এই মুহূর্তেও রয়েছে। তবে বড় কথা হলো, আগামী মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি দুপুরে তারেক রহমানের সরকার শপথ নিলেই ইউনূসের সরকার অতীত হয়ে যাবে। ফলে শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝুলিয়ে যুদ্ধ অপরাধী জামাত নেতাদের, তাদের যে হত্যার বদলা নেওয়ার মাথা যারা ছিল, ক্ষমতা থেকে সরে যাবে তারা 17ই ফেব্রুয়ারির দুপুরবেলাতেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 18 মাসে যেসব অর্ডিন্যান্স জারি করেছেন সংবিধান মোতাবেক, সেই সমস্ত অর্ডিন্যান্স আগামী সংসদের, মানে 17ই ফেব্রুয়ারিতে তারেক রহমান ক্ষমতার বসার, তিনি শপথ নেওয়ার সাথে সাথেই যে সংসদের অনুমোদন, সংসদ বসবে, সেই সংসদের অনুমোদন পেলে তবেই ওই অর্ডিন্যান্স কিন্তু আইনে পরিণত হবে, বা আইন অনুযায়ী অর্ডিন্যান্সের বিচারও গ্রাহ্য হবে। যদি তা না হয় তাহলে কি হবে? দেখুন, বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে যাওয়া অবস্থায় বা সংসদের অধিবেশন না থাকার সময়ে জারি করা সমস্ত রকমের অধ্যাদেশ বা অর্ডিন্যান্স, এটা পরবর্তী সংসদের একেবারে প্রথম বৈঠকে উপস্থাপনের বাধ্যবাধকতা রয়েছে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদ কর্তৃক যদি ওই অর্ডিন্যান্স অনুমোদিত না হয়, তাহলে সেই অর্ডিন্যান্সগুলো বিলুপ্ত হয়ে যায়, সেই অর্ডিন্যান্সের কার্যকারিতা থাকে না, সেটার আইন থাকে না। তাহলে শেখ হাসিনার সরকারের উপরে এই আইসিটি ক্রাইম ট্রাইব্যুনাল যে শাস্তি দিয়েছে, সেই শাস্তির ব্যাপারটা কি হবে? এই রায়টিও, বিচারের রায়টিও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি এবং তাদের প্রতিনিধিরা শেখ হাসিনা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেন, তিনি করতেই পারেন। আবার এটা এইভাবে বাতিল হওয়ার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন, এর আগেরবার যারা তাকে ফাঁসিয়েছিলেন এই ট্রাইব্যুনালে, তারাও পাল্লার সুপ্রিম কোর্টে চলে যেতে পারে। আদালত তখন ওই বিচারের বৈধতা পরীক্ষা করতে পারেন। অর্থাৎ বর্তমানে যে পরিস্থিতিতে ওই শাস্তি, মৃত্যুদণ্ডটি রয়েছে, সেটা নতুন করে আবার বিচারের মুখোমুখি হতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত তখন সুপ্রিম কোর্টের ব্যাখ্যার উপর নির্ভর করবে। এবং সেই ব্যাখ্যাটা হলে এটা নিশ্চিত যে এই মৃত্যুদণ্ড আর থাকবে না। কারণ মূলত রাষ্ট্রসংঘের যে রিপোর্টিংয়ের ওপরে এই পুরো শেখ হাসিনার বিচার হয়েছে ক্রাইম ট্রাইব্যুনালে, সেই রিপোর্টিংয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এর ওপর ভিত্তি করে, কারণ এখানে অনেক কিছুই কোনো রকমভাবে বিচারিক প্রমাণ না রেখে অনেক কথা লিপিবদ্ধ হয়েছে এবং সেই অনেক কথা, মিথ্যে কথাও বলা আছে সেখানে। এবং সবাই তো এটা পরবর্তীকালে জানা গেছে যে জামাতের ছাত্র শিবিরের একটি ছেলে, সে একটি নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সে এই রিপোর্টটি তৈরি করা, রাষ্ট্রসংঘের রিপোর্টটি তৈরি করার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সে। অর্থাৎ এই আইনের বলে কিচ্ছু করা যাবে না, এই আইন বাতিল এমনিতেই হয়ে যাবে। এবং সাথে সাথেই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে, সেই দণ্ডও বাতিল হয়ে যাবে। আর এই বাতিল যাতে হয় সেই ব্যবস্থা কিন্তু ভারত সরকার বাংলাদেশের তারেক রহমানের সাথে আলোচনা করে আগেই ঠিক করে রেখে দিয়েছেন। এবং আজকে এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনারা লিখে নিতে পারেন,
যে শেখ হাসিনা এই সরকারের 1 মাস হয়ে যাওয়ার সাথে সাথে সংসদের অধিবেশন বসার পরে 30 দিন অতিক্রান্ত হওয়ার সাথে সাথেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন, আওয়ামী লীগের নেতারাও ফিরে আসবেন, এবং ফিরে আসবেন তারা কিন্তু বিরোধী দলও তারা নেই, কারণ ভোটে তারা ছিলেন না। সুতরাং রাজপথের লড়াই করে তাদেরকে এবং ইউনূস সরকার তারা বিদায় নিচ্ছে, আসছে নতুন সরকার, কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় এই নির্বাচনের ফলাফল নিয়ে এখনও দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় সব কিছু আছেই। কিছু নাতে কিছু হয়েছে, কিছু নাতে কিছু ভোট চুরি হয়েছে, এটা যদিও ইউনূস সরকার বা কেউ মানছে না বা বলছে না, আর আমরা সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ দেখছিও না, তবে হয়েছে। একেবারেই যে মানে সাধু টাইপ কিছু হয়েছে সেটাও বলা যাবে না, তবে যাই হোক যতটুকু হয়েছে ধরে নেওয়া যায় ভালো হয়েছে। এদিকে শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন কিনা, তাকে ফেরানো হবে কিনা, এবং তার যে মামলা হামলা আছে, জনাব তারেক রহমান তিনি যেগুলো করছেন, বিরোধী দলের সাথে যেভাবে মেলামেশা করছেন, এখন তিনি আওয়ামী লীগকে ফেরাবেন কিনা এবং শেখ হাসিনাকে ফেরাবেন কিনা সেটা নিয়েও কথা উঠছে। কি মনে হয় আপনাদের, আগামী দিনে ফিরতে পারেন কি শেখ হাসিনা? যদি তারেক যে ফিরতে পারেন, তাহলে কেন নয় শেখ হাসিনা?